প্রশ্ন একটাই, এক দর্শক বলছেন ইরানের জন্য এই হামলাটার প্রয়োজন ছিল, এখন যদি ফতুয়া থেকে বের হয়ে পরমাণু বানায় আর কি। দেখুন, পরমাণু বানানোর জন্য ইরান চেষ্টা করছে এরকম ভাবে বলা হচ্ছে। ইরান বলছে আমি পরমাণু বানাবো না। এখন এই যে পরমাণু বানানো আমি জানি না, অনেকবার অনেকে এরকম ভাবে বলেন যে ইরান পরমাণুর হাতে আছে কিন্তু খরচ করছে না। ইরানও বলছে যে আমরা ফাইনাল আক্রমণ করিনি, আমাদের হাতে অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী কালকেও বলছে যে তাদের হাতে অপশন আছে। ইরানের বিপ্লবী গার্ড বলছে যে তাদের হাতে অপশন আছে, যেমন ইরানের হাতে অপশন আছে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া। এখন ইসরায়েল আসলে চায়, কারণ এই জিনিসগুলো হলে, দেখুন হরমুজ প্রণালী বন্ধ হলে ক্ষতিকার। হরমুজ প্রণালী বন্ধ হলে ক্ষতি হচ্ছে, হরমুজ প্রণালী বন্ধ হলে ক্ষতি হচ্ছে সারা বিশ্বের, আমেরিকার, ইউরোপের। ইসরায়েলের খুব বেশি ক্ষতি নাই। ইসরায়েলের খুব বেশি ক্ষতি নাই, কারণ হচ্ছে ইসরায়েল এই প্রণালী বন্ধের পর যে পরিমাণ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত এক একটা দেশ হয়, ইসরায়েল সেটার মধ্যে পড়বে না। সে সেটা ভালো করে জানে। সে সেটা খুব ভালো করে জানে যে এই প্রণালী আক্রমণ হলে আমি বড় একটা ক্ষতির মধ্যে পড়বো না, কারণ আমেরিকা তো তাকে টাকা দিতে বাধ্য। দেখুন, একটা দেশ এত পরিমাণে যুদ্ধ চালাচ্ছে গত 2 বছর ধরে, এতটুকু একটা দেশ যুদ্ধ চালাচ্ছে গত 2 বছর ধরে, সেটা যার বিরুদ্ধেই চালাক, নিজের দেশের মধ্যে যদি সন্ত্রাসী আক্রমণগুলো হয় এবং একটা সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যদি এই ধরনের মানে 2 বছর ধরে কন্টিনিউয়াসলি যুদ্ধ চালাতে হয়, সেই দেশের অর্থনীতি, সেই দেশের কোনো কিছু থাকার কথা না। কিন্তু আছে। কেন আছে? কারণ হচ্ছে তার পেছনে পাইপ লাগিয়ে বড় একটা দেশ না, একাধিক দেশ পাইপ লাগিয়ে তাকে দেদারছে দিচ্ছে। সুতরাং এই বড় ধরনের যুদ্ধে তো ইসরায়েলের অর্থনৈতিক বড় ক্ষতি নেই। ক্ষতি হচ্ছে যদি ইসরায়েলের রাষ্ট্রের মধ্যে স্থাপনাগুলো, অবকাঠামোগুলো, তার বিভিন্ন যে সামরিক শক্তি আছে সেগুলোকে যদি ধ্বংস করা হয়। এখন সে তো সেগুলো যেন ধ্বংস না হয় সেটার জন্য আমেরিকা, ইউরোপকে নিয়ে, জাতিসংঘের সাপোর্ট নিয়ে, আরব বিশ্বকে নিয়ে সে সেখানে একটা ডক্ট্রিন তৈরি করে রেখেছে যে ইসরায়েলের অস্ত্রে আক্রমণ করতে পারে এরকম কাউকে এই অঞ্চলে রাখা যাবে না। ইসরায়েলের চেয়ে আকাশ ব্যবস্থা, ইসরায়েলের চেয়ে শক্তিশালী কোনো বিমান বাহিনী এই অঞ্চলের কোনো দেশের কাছে রাখা যাবে না। ইসরায়েলের চেয়ে অস্ত্রে শক্তিশালী এবং স্বায়ত্তশাসিতভাবে সেই অস্ত্রগুলো ব্যবহার করতে পারবে এরকম কোনো দেশ এখানে রাখা যাবে না। আছে একটা দেশ? নাই। কে আছে যে নিজের থেকে নিজের মতো করে অস্ত্র ব্যবহার করতে পারবে? দেখুন, আমেরিকা থেকে এত এত অস্ত্র কিনেছে। আমেরিকা থেকে অস্ত্র কেনার পরে কয়েকটা শর্ত আছে। বাংলাদেশে যদি কিনে তাকেও শর্ত দিয়ে দেয়, তুমি এই অস্ত্র কোথায় ব্যবহার করবা আমাকে জানাতে হবে আগে, আমার কাছ থেকে অনুমতি নিতে হবে, তুমি এই অস্ত্র কোন জায়গায় ব্যবহার করবা। এই অস্ত্র তুমি নিজেকে রক্ষার জন্য ব্যবহার করতে পারবা নিজের দেশের ভিতরে, তাও নির্দিষ্ট কিছু দেশের কাছ থেকে যদি তোমার উপরে আক্রমণ আসে, অথবা তোমার উপরে যদি কোনো সন্ত্রাসী আক্রমণ আসে, তুমি নিজে গিয়ে অন্য দেশের উপরে আক্রমণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি সেই দেশের সাথে যুদ্ধে সরাসরি জড়াও। তারপরেও যদি যুদ্ধে জড়াও এবং সেই দেশটি যদি ইসরায়েল হয়, তুমি এই অস্ত্রের একটা গুলিও মারতে পারবে না। তো কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরেইন, এরপরে হচ্ছে জর্ডান, কার অস্ত্র তার কাছে? কোন গুলিটা ছুড়বে তারা ইসরায়েলের দিকে? কোন গুলিটা? আছে একটা গুলি? পারবে একটা গুলি ছুড়তে? পারবে না। এরকম গুলি করবে কিন্তু গুলি বেরোবে না। মিসাইল ছুড়বেন, মিসাইল ইসরায়েলে পড়বে না। আমেরিকার মিসাইল যদি ছুড়ছেন ইসরায়েলে পড়বে না, মিসাইল এসে পড়বে আপনার আসনে, আপনার ঘরে, আপনার রাজপ্রাসাদে। দেখেছেন কোনদিন যে সে নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে একটা অস্ত্র নিজের সিদ্ধান্ত করতে পেরেছে? কোথাও পারেনি। হুথিদের বিরুদ্ধে যে অস্ত্র ব্যবহার করেছে সৌদি আরব, সেটার জন্য পর্যন্ত আমেরিকার অনুমতি লেগেছে কোনটা কোনটা ব্যবহার করবে, কতটুকু ব্যবহার করবে। যখন সে বলেছে যে আমি আমেরিকার অনুমতি ছাড়া হুথিদের উপরে অস্ত্র ব্যবহার করব, তখন দেখা গেছে যে আমেরিকা সৌদি আরব থেকে তার প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে গিয়েছিল, মনে আছে? তারপরে হুথিরা আক্রমণ করেছিল। আমেরিকা দেখিয়েছে যে আমার কথার বাইরে যাবা, তোমারে আমি না, ইসরায়েল না, হুথিরা পর্যন্ত আক্রমণ করবে। তো এই হচ্ছে অবস্থা।
তো এদের মধ্যে থেকে দুটো দেশ নিজের মতো করে কিছু অস্ত্র তৈরি করার চেষ্টা করছে, একটা হচ্ছে ইরান আর একটা হচ্ছে তুরস্ক। ইরানকে যখনই তারা বুঝতে পেরেছে যে এ তো কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, এ এমন একটা লেভেলে যেতে পারে যেই লেভেল হলে ইসরায়েলের উপরে চলে যায়, অর্থাৎ ইসরায়েল এখানে আছে, এটার উপরে কাউকে যেতে দেবো না, যেই যাবে তার কলা কেটে দেবো, এরকম হচ্ছে অবস্থা। তুরস্ক হাক ডাক দিচ্ছে, যদি এরা মনে করে যে এ ন্যাটোর বাইরে গিয়ে ইসরায়েলের ঊর্ধ্বে উঠে যাচ্ছে, তখন এর গলা কেটে দিবে। এবং সেটার জন্য এই চীন বলেন, রাশিয়া বলেন, আর হচ্ছে অমুক বলেন, সুমুক বলেন, মুসলিম বিশ্ব বলেন, ভ্রাতৃত্ব বলেন, কোনো কাজ হবে না, কিচ্ছু হবে না। বহুদিন ধরে আমি গালি খেয়ে এসেছি মানুষের, যে আপনি হচ্ছেন সেকুলার, আপনি হচ্ছেন নাস্তিক, আপনি হচ্ছেন মোসাদের এজেন্ট, আপনি হচ্ছেন সিআইএর এজেন্ট, আপনি হচ্ছেন পশ্চিমাদের এজেন্ট, আপনি পশ্চিমাদের টাকায় কথা বলেন, যে কারণে আপনি মুসলিম বিশ্বের ঐক্যকে দেখতে পান না। বলছি মুসলিম বিশ্বে ঐক্য নাই, ঐক্য হওয়ার সম্ভাবনা নাই। ইরানে আক্রমণ করলে একটা মুসলিম দেশ পাশে দাঁড়াবে না, বহুবার বলেছি, সেটার জন্য গালি খেয়েছি। ইরানের ভুলগুলোর কথা বলেছি, তুরস্কের কথা বলেছি, সেটার জন্য গালি খেয়েছি, কোনো সমস্যা নাই। দেখুন, ইরানে যেদিন আমেরিকা আক্রমণ করলো, 57টা মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইস্তাম্বুলে একটা কথা বলেছে? বলেনি। 57টা মুসলিম দেশ একত্রে কড়া ভাষায় নিন্দা পর্যন্ত করার সাহস পায়নি। কিসের মুসলিম বিশ্ব বলে? আপনি যদি ভাই মনে করেন সে আপনার পাশে একই রুমে বসা আছেন, তার বাড়িতে আক্রমণ হচ্ছে, আপনি তার চেহারার দিকে তাকাই একবার পর্যন্ত বলতে পারেন না যে ভাই আমি তোমার পাশে আছি, তো আপনি কিসের মুসলিম বিশ্বের কথা বলেন? মানে সিচুয়েশনটা এরকম না, আপনার ভাই আপনার পাশে বসা, তার ঘর জ্বলছে, আপনি তার চেহারার দিকে তাকাই একটা সমবেদনা পর্যন্ত করতে পারছেন না। আপনি আসেন মুসলিম বিশ্ব এই করবে, সেই করবে, অমুক করবে, সমুক করবে। কি করবে? তুরস্ক বিবৃতি দিছে, বলে না যে আমি ইরানের পাশে আছি, বলে নাই। বলছে আমেরিকা যে কাজটা করছে এটা আসলে এই অঞ্চলে বড় ধরনের আরো একটা হচ্ছে গ্যাঞ্জাম তৈরি করবে। আরে ভাই, এই বক্তব্য তো সবাই দিতে পারে, এটা আপনিও দিতে পারেন, আমি দিতে পারি, যে এই অঞ্চলে বড় একটা গ্যাঞ্জাম তৈরি করবে, এটা তো সবাই জানে। ইরানের আশেপাশে যে সমস্ত মুসলিম দেশ আছে তারা বলছে যে আমরা ভয়ে আছি, আমেরিকা যে আক্রমণটা করছে, এখন যদি ইরান আমাদের উপরে আক্রমণ করে তাহলে কি হবে। তাদের ভয় হচ্ছে ওটা, ইরানের উপরে যে আক্রমণটা করছে সেটার বিরুদ্ধে কথা না, কথা হচ্ছে আমরা ভয়ে আছি, এজন্য আমরা চাই না আমেরিকা এই ধরনের আক্রমণগুলো করুক। তো যে কারণে এই আবেগ টাবেগের কথা এগুলো আমার সাথে যায় না, আমি বলি না, আপনারা যা ইচ্ছে বলেন, সমস্যা নাই, সরকারকে অমুক বলেন, সমুক বলেন, কোনো অসুবিধা তো নাই, 4 বছর পর্যন্ত আমি আমার জায়গায় আছি। এখন অনেকে বলেন যে আপনি তো ইরানের অনেক বিরোধিতা করছিলেন, এখন ইরানকে এরকম বলেন। দেখেন, ইরানের বিরোধিতা করেছি যেই সুনির্দিষ্ট কারণগুলোর বিষয়গুলোর কারণে, সেই সুনির্দিষ্ট বিষয়গুলোর জন্য এখনো পর্যন্ত বিরোধিতা করি। ধরেন তুরস্কের বিরোধিতা করেছি যেই সুনির্দিষ্ট বিষয়গুলোর জন্য, সেগুলোর জন্য এখনো করি। কিন্তু এটা তো শুরু থেকে বলেছি যে ইসরায়েলের উপরে আজকে যদি ইরান কেন, অন্য কোন দেশ, ধরুন কোন দেশ, ভারতও যদি আক্রমণ করতো, আমি ভারতের পক্ষে কথা বলতাম। শুধু আমি না, বিশ্বের শান্তিকামী প্রত্যেকটা মানুষ বলতো, কারণ ইসরায়েল যে কাজ করছে পুরো নাস্তিককে আস্তিক বানাচ্ছে। সে নাস্তিক পর্যন্ত বলছে যে ইসরায়েল যে কাজ করছে এটা শাস্তি হওয়া দরকার, এই দুনিয়া না হলে অন্তত অপর দুনিয়া শাস্তি হওয়া দরকার। তো সেখানে ইসরায়েলের উপর একটা দেশ যদি আক্রমণ করে, সেখানে আমি অবশ্যই পক্ষে যাব। কিন্তু এখানে আরো একটা বিষয় হচ্ছে, ইসরায়েলের উপরে ইরান যে আক্রমণটা করছে সেটা কি গাজা ভূখণ্ডের কারণে, যে ইসরায়েল গাজা ভূখণ্ডে আক্রমণ করছে সেই কারণে না, ইরানের উপরে ইসরায়েল আক্রমণ করছে সেই কারণে। সুতরাং ইরানের উপরে ইসরায়েল আক্রমণ করার কারণে ইসরায়েলের যে আক্রমণটা করছে সেটা যদি ইরানের উপরে আজকে ইসরায়েল না হয়, যদি সবচেয়ে ভালো মুসলিম দেশটাও যদি আক্রমণটা করতো, তাহলেও ইরান এই পাল্টা আক্রমণটা করতে বাধ্য হতো। আফগানিস্তানে করেছে না? করেছে। পাকিস্তানের সাথে করেছে না? করেছে। আক্রমণ করেছে পাকিস্তান থেকে। ইরান তার নিজেকে, এই যে সে যে একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের যে অস্তিত্ব সেটাকে, বা রাষ্ট্র হিসেবে তার যে একটা শক্ত হাত আছে সেটাকে দেখানোর জন্য সে পাল্টা আক্রমণ করবে, করতেই হবে। ইরান কেন, ছোট্ট কোনো দেশের উপরেও যখন আক্রমণ হয়, হুথিদের উপর আক্রমণ করলে তারা পাল্টা আক্রমণ করে না? হামাসের উপর আক্রমণ করলে তারা পাল্টা আক্রমণ করে না? করতেই হবে। সেই কারণে এটা হচ্ছে।
যাই হোক, অনেক কথা বললাম। মানে লেটেস্ট ব্রেকিং এইগুলো নিয়ে খুব বেশি সময় দিতে পারলাম না, এইগুলো নিয়ে বেশি কথাও বলতে পারলাম না। ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের বক্তব্য আছে। আমেরিকা ইসরায়েলকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে তাতে ইসরায়েল শুধুমাত্র ইরানে না, ইরানের আশেপাশে আরো বিভিন্ন দেশেও এই ঝামেলাগুলো ছড়াবে। একটা সময় পরে সে, এটা বাস্তব যে সে 1 নম্বর হচ্ছে গ্রেটার ইসরায়েল পরিকল্পনা, 2 নম্বর হচ্ছে ইরানকে দুর্বল করার পরিকল্পনা, এগুলো সে করবে। ইসরায়েলের বিমান বাহিনী দাবি করছে যে তারা ইরানের হচ্ছে 6টা বিমান ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে এবং এই হামলায় কমপক্ষে 15টা যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার ধ্বংস করেছে। যুদ্ধ বিমানের মধ্যে আছে F-14, F-5 এবং রিফুয়েলিং বিমান। এখন প্রশ্ন যে হচ্ছে এই যুদ্ধ বিমানগুলো ইরান কি করত? এই যুদ্ধ বিমানগুলোর বেশিরভাগ গত 40 বছর ধরে একটা জায়গায় ছিল, এক পাও সেখান থেকে 1 ইঞ্চিও নড়ে নাই, অর্থাৎ এগুলোর কোনো কাজ নাই। শুনেছেন এখন পর্যন্ত যে ইরানের যুদ্ধ বিমান উড়ে তেহরানের আকাশে একটা ঘুরি দিছে? শোনেন নাই। সুতরাং সেই যুদ্ধ বিমানগুলো সে ধ্বংস করেছে। তারপরে হচ্ছে ইরানের কিছু রানওয়ে ধ্বংস করেছে, ভূগর্ভস্থ হ্যাঙ্গার লক্ষ্য করে ধ্বংস করেছে। অর্থাৎ ইসরায়েলের এখন কথা হচ্ছে সে পাগলা কুত্তর মতো হয়ে গেছে, এখন যে কোনো জায়গায় কামড় দিতে হবে কোনো হিসাব নিকাশ ছাড়া। এই হচ্ছে পরিস্থিতি। যাই হোক, শেষ করার আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যাই, সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনি মনে করেন যে আপনি প্রতিনিয়ত সঠিক তথ্য পাওয়ার চেষ্টা করছেন বা পেতে চাচ্ছেন এই যুদ্ধ বিগ্রহ নিয়ে বা বিশ্বের বিভিন্ন ঘটনা নিয়ে, তাহলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সরোয়ার আলম টেলিগ্রাম চ্যানেলের লিংক হচ্ছে, মানে নাম হচ্ছে সরোয়ার আলম, SORWARALAM, যেটা আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের নাম। আজ তাহলে এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।